শুধুমাত্র একটা অবৈধ সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই পরিস্থিতি তৈরি করেছে। এটাই আবার একটা ঝুঁকি তৈরি করছে এই আন্দোলনের জন্য। এরা অধিকারের জন্য লড়ছে, সেই অধিকারকে দাবিয়ে ফেলার জন্য পুলিশ বাহিনী হেলমেট বাহিনী দিয়ে সরাসরি গুলি করে মারছে, আর সেইগুলির সামনে বুক উঁচু করে দাঁড়াচ্ছে কিছু যুবক। এর তো একটা ফল থাকতেই হবে, এই রক্ত তো বৃথা যেতে পারে না। কোটা ইস্যু এখন শুধুমাত্র ছাত্রদের মধ্যেই সীমাবদ্ধ নেই, এবং এই ইস্যুকে ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ কর্মসূচি নিতে শুরু করেছে। অর্থাৎ শেখ হাসিনার হুকুম ছাড়া এখন কেউ কিছু করে না। তো এমন একটা রাষ্ট্রে আপনি আন্দোলন করে, আপনি নিরস্ত্রভাবে আন্দোলন করে আসলে কিভাবে আপনি সাফল্য অর্জন করবেন, আমি কোনো রাস্তা খোলা দেখি না। এই শিক্ষা যদি জাগ্রত করা যায়, শেখ হাসিনা একটু আগে রোদ যখন হাওয়া হয়ে গেছে, এখন মেঘ আপনিও হাওয়া হইয়া যাইবেন। 3 দিন আগেও বক্তব্য দিয়ে বলেছে পাকিস্তানি পেতাত্তা যা এখান থেকে যা। কই কাকে বলেছিলি? এখন কে যায় দেখ। শিক্ষা প্রতিষ্ঠানের তোর বাপ দাদা 14 গোষ্ঠী মিলেও তো শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখার মতো হ্যারাম তোমার এখন নাই, কারণ ভয়ে ভীত হয়ে গিয়েছে, ওর পায়ের তলার মাটি ঝরে গিয়েছে। ওবায়দুল কাদেরের নির্দেশে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রক্তাক্ত করা হয়েছে। হুকুমের আসামি ওবায়দুল কাদের, তোমার নিস্তানায় কাওয়া কাদের। দর্শক, কোটা বিরোধী আন্দোলন এবং ছাত্রলীগ পুলিশের সংঘর্ষে সারা বাংলাদেশ এখন উত্তাল। প্রিয় দর্শক, আজ আশুরার দিন, তাই বলে এখনো কোনো কর্মসূচি হয়তো তারা ঘোষণা করেনি। তবে কর্মসূচি ঘোষণা না করলেও গত 2 দিনের উত্তাল যেন এখনো ছড়িয়ে আছে। প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে, এটাকে সরকার ঠিক কিভাবে দেখছে? এদিকে রাজনৈতিক বিশ্লেষকগণ বলছেন গদি হারানোর ভয়ে সরকার আরও বর্বর হবে। দর্শক, আরও বলেছেন এই গদি রক্ষার্থেই বাংলাদেশের নিপীড়িত ছাত্র সমাজের উপর পুলিশি হামলা, ছাত্রলীগের হামলা এবং এখন বিজিবি মোতায়েন করা হচ্ছে। দর্শক মণ্ডলী, আসলে এই বিশ্লেষকগণের কথা কি কতটুকু সত্য, এবং তারা যে এই কথাগুলো বলছে কোন ভিত্তির উপর দাঁড়িয়ে এই কথাগুলো বলছে? আদৌ কি সরকার ঠিক গদি রক্ষার জন্য এগুলো করছে, নাকি তার পেছনে রয়েছে অন্য কোনো কারণ? দর্শক মণ্ডলী, আজকের এই নিউজটি দেখলেই আপনি সেটা জানতে পারবেন। সেই সাথে প্রিয় দর্শক, কিছু কিছু বিশ্লেষকগণ বলার চেষ্টা করছেন যে যতই রক্ত দিক, যতই আন্দোলন করুক, এই আন্দোলন সফল হবে না। দর্শক মণ্ডলী, কেন সফল হবে না তার ব্যাখ্যা তিনি তাদের বক্তব্যে রেখেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং জানতে থাকুন কেন এই আন্দোলন সফল নাও হতে পারে। দর্শক মণ্ডলী, ভিডিও শুরুতেই যে অংশবিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম, চলুন দেখে আসবো তার বিস্তারিত আলোচনা। তো ভিডিওগুলো দেখার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। ইন্টারপ্রিটেশন হচ্ছে সরকার এই মুহূর্তে তার গদি হারানোর ভয়ে কাঁপছে। এটাই আবার একটা ঝুঁকি তৈরি করছে এই আন্দোলনের জন্য। কয়েকটা সিগনিফিক্যান্ট জিনিস গতকাল হয়েছে। সেটা হলো তার আগের দিন, পরশুর কথা বলছি। পরশু যখন ছাত্ররা আন্দোলন করছিলেন ঢাকায়, তার আগের দিন রাতে কয়েকটা ইউনিভার্সিটিতে, চিটাগং ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগরে এরকম হামলা হয়েছিল। গতকাল ঢাকা ইউনিভার্সিটি এলাকাতে ছাত্রলীগ হামলে পড়েছিল আন্দোলনকারীদের উপরে, বেধড়ক পিটিয়েছে ছাত্রছাত্রী সবাইকে। সেদিন 2 জন মারা গেছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বলা হয়েছে, যদিও আমরা আমাদের দেশের নিউজে সেটা দেখিনি। অ্যাপারেন্টলি এই বল প্রয়োগটা আসলে একটা দেখার জায়গা ছিল যে পরদিন কী হয়। এই বল প্রয়োগে পর কি আন্দোলন স্তীমিত হয়ে যায়? সবসময় আমি গতকালের সকালের ভিডিওতেই বলেছিলাম যে ইটস এ ভেরি রিস্কি গেম, টাফ গেম। সরকার এই খেলাটা খেলে হয়তো তীব্র ভয় ধরিয়ে দিতে পারতো যে পরদিন আর কেউ মুভমেন্টে আসছে না, আর হতে পারতো উল্টো, যেটা আসলে হয়েছে। গতকাল সারা দিন সকাল থেকে শুরু করে সারা দেশে, যেহেতু এই সম্ভাবনা আছে, ছাত্রলীগ প্রস্তুত হয়ে বসেছিল মোড়ে মোড়ে সারা দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশপাশে। কিন্তু শিক্ষার্থীরা সেটা মানেনি, তারা রাস্তায় নেমে এসেছিল। তারা তাদের অহিংস যে মুভমেন্ট সেটা করতে গিয়েছিল। অনিবার্যভাবেই যেটা হয়েছে, ছাত্রলীগ আগেই ঘোষণা দিয়েছে এবং দলের সাধারণ সম্পাদক রীতিমতো ছাত্রলীগকে দায়িত্ব দিয়েছেন। তারা সেই দায়িত্ব পালন করেছে সুচারুরূপে। পুলিশকে সাথে নিয়ে, পুলিশের সাথে দাঁড়িয়ে তারা গুলি করেছে, তারা ঢিল মেরেছে, তারা পিটিয়েছে কোটা আন্দোলনকারীদেরকে। প্রচুর ভিডিও চারপাশে ছয়লাভ হয়ে গেছে। বাংলাদেশে একটা অ্যানার্কি চলছে, বাংলাদেশে কোনো স্টেট ইজ নট ফাংশনাল, এই জিনিসটা প্রমাণ হয় এটা দেখে। পুলিশের সাথে যখন অস্ত্র হাতে আর কেউ গুলি করে, আর কেউ আরেকজনকে পেটায়, তখন এটা স্টেটের এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন তুলে দেয় স্বাভাবিকভাবেই। কয়েকটা খুব সিগনিফিক্যান্ট ফাইন্ডিং ছিল। আমরা
আমাদের মধ্যে এক ধরনের, আমরা যারা পলিটিক্যালি একটু সচেতন মানুষ, তাদের মধ্যে এক ধরনের পারসেপশন থাকে, সেটা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তারা পলিটিক্যালি খুব একটা কনসিয়াস না, তারা তাদেরকে নিয়ে ব্যস্ত থাকে, তাদের একটা বিশেষ ধরনের জীবন দর্শন বা লাইফস্টাইল আছে, সেটা নিয়ে তারা থাকে, তাদেরকে দিয়ে কিছু হবে টবে না। কিন্তু আমরা দেখলাম যখন বিভিন্ন জায়গায় চাপ তৈরি হচ্ছে, ঢাকায় কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় তারা রাস্তায় তাদের অবরোধ তৈরি করেছিল, তাদের ব্লকেড তৈরি করেছিল। অসাধারণ ব্যাপার, দুর্দান্ত ব্যাপার। আরও খুব সিগনিফিক্যান্ট ব্যাপার, কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে। নটরডেম কলেজের স্টুডেন্টরা মতিঝিল দখল করে ফেলেছিল, দেখলাম ভিকারুননিসার ছাত্রীরা, একেবারে বাচ্চা, আমি লাইভে দেখছিলাম স্কুলের ছাত্রীরাও স্লোগান দিচ্ছে, তারা অন রেকর্ড যারা কথা বলছে, এর আগের দিনের যে আক্রমণ হয়েছে, বর্বর হামলা হয়েছে, তার প্রতিবাদে দাঁড়িয়েছে তারা। অসাধারণ ব্যাপার ছিল। সুতরাং এই আন্দোলনটা ওয়াইড স্প্রেড হয়ে গেছে, এবং এই যে একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল সরকারের কাছ থেকে যে এটার উপরে এটা বিএনপি করছে, জামাত করছে ইত্যাদিতে, যদিও সে দেওয়ার চেষ্টা হয়েছে, আমি সেই জায়গায় আসবো, এটা করে কি সম্ভব? সম্ভব না। যে 7 জন মানুষ মারা গেছে তার মধ্যে 7 জনের বাইরে সম্ভবত একজন 10ম শ্রেণীর একজন ছাত্রী আছে রংপুরে। রাজশাহীতে নাকি আন্দোলনটা শুরু করেছে 9ম শ্রেণীর একটা ছাত্রী একা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে। সুতরাং এই যে স্পন্টেনিয়াসলি মানুষ নেমে আসা, মানুষের কানেক্টেড হয়ে ওঠা, এটা বোঝায় যে এটা আসলে একটা অর্গ্যানিক মুভমেন্ট। কারণ ওই যে বলেছিলাম আগের দিন, যতবার আপনি পিটিয়েছেন কোটা আন্দোলনকারীদেরকে, ততবার আসলে আপনি এই দেশের প্রত্যেকটা মা বাবার সন্তানকে পিটিয়েছেন বলে তারা ফিল করেছেন। প্রত্যেকটা ঘরে ঘরে একজন পোটেনশিয়াল চাকরি প্রার্থী আছে। এই ফেইল্ড স্টেটে, এই তথাকথিত উন্নয়নের বয়ানের জাহান নামে মানুষের চাকরি হয় না, কারণ ফালতু তথাকথিত অর্থনৈতিক উন্নয়নের মিরাকল ফালতু জিনিস প্রমাণিত হয়ে গেছে। সো তাদের মাথায় ওই কাজটা, ওই চিন্তাটা কাজ করে, তাই করেছে। এটাও একটা অসাধারণ সিগনিফিক্যান্ট ব্যাপার ছিল। এবং সরকারের লোকজন, ছাত্রলীগ যেভাবে রিটালিয়েট করেছে, পুলিশ যেভাবে হামলে পড়েছে, অন্তত একটা জায়গায় একটা হত্যার ক্ষেত্রে আমরা দেখেছি। এছাড়া সরকার আরও কিছু আচরণ বোঝা যায়, সরকার সিরিয়াসলি প্যানিকড। সকালবেলায় আমাদের, গতকাল সকালের কথা বলছি, আমাদের সামনে একটা নিউজ এসেছিল 10 মিনিটস স্কুলের 5 কোটি টাকার ফান্ডিং সরকার বন্ধ করেছে। প্রতিমন্ত্রী তথ্য প্রযুক্তি প্রতিনিধি জনাব রীতিমতো ফেসবুক স্ট্যাটাস দিয়ে এটা বাতিল করেছে, এবং সবাই 2-4 মিলিয়েছে, কারণ ওই প্রতিষ্ঠানের মালিক জনাব আইমান সাদিক এই কোটা মুভমেন্ট এবং ঢাকা ইউনিভার্সিটিতে রক্তপাতের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন। আমি আসলে 10 মিনিট স্কুল সম্পর্কে খুব বেশি ডিটেইল জানি না, এবং জনাব সাদিক সম্পর্কে খুব বেশি কিছু জানি না, কিন্তু যেহেতু সরকারি ফান্ড পাচ্ছেন, আমি ধারণা করি সরকারের সাথে তার সুসম্পর্কই ছিল। এই যে ফান্ড বাতিল হলো, এটা সরকারের আতঙ্কের একটা সিগন্যাল, কারণ পক্ষত্যাগের পরিস্থিতি কি তৈরি হচ্ছে। আমরা এর মধ্যে দেখেছি বিভিন্ন জায়গায় ছাত্রলীগের কমিটি থেকে পদত্যাগ করছে, বিভিন্ন জায়গায় নিউজ আমাদের সামনে এসছে, প্রকাশ্যে ফেসবুকে ঘোষণা দিয়ে। এবং আইমান সাদিকের মতো যাদের প্রচুর ইয়াং ফলোয়ার্স আছে, তারা যদি পক্ষত্যাগ করেন, আমি আবারও বলছি, আমি দুঃখিত, আমি আসলে চেক করে নিলে ভালো হতো ওনার পলিটিক্যাল কোনো অ্যালিজেন্স সরকারের সাথে রিলেশনশিপ আছে কিনা, আই রিয়েলি ডোন্ট নো, কিন্তু ফান্ড পাওয়ার ভিত্তিতে কথাটা বলছি। অ্যাটলিস্ট উনি সরকারের জন্য হার্মফুল না মনে করছে, মানুষজন যদি সরকারের পক্ষ ত্যাগ করতে পারে, সুতরাং দ্রুত একটা শাস্তি দিয়ে, জনাব সাদিককে একটা শাস্তি দিয়ে এই মেসেজ আদার ইনফ্লুয়েন্সারকে দেওয়া হলো, বি কেয়ারফুল। সরকারের আতঙ্ক এবং ভীতির একটা প্রমাণ। আর কি প্রমাণ আছে? দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সব কিছু বন্ধ, হল বন্ধ, সবাইকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ ধরলাম বিএনপি জামাত মানে মোটিভেট করে লোকজনকে রাস্তায় আনবে, এত সোজা, তার মানে বিএনপি জামাতের কথায় সবাই নেমে পড়ছে। বিশেষ করে স্কুল কলেজ, মানে আমি আপ টু এইচএসসি বলছি, এই বাচ্চারা যদি রাস্তায় থাকে, এটা আবার বিরাট বিপদের ব্যাপার, ওদেরকে পিটিয়ে তুলে ফেলা সহজ না। তারা নামবে কিনা আমি সেই আলোচনায় আসবো পরে, কিন্তু এই যে সব বন্ধ করে দিল, সরকারের আতঙ্কের প্রমাণ, ক্লিয়ার প্রমাণ। বিজিবি ডিপ্লয় করা হয়েছে। আমরা পুলিশকে অনেক ক্ষেত্রে, এর মধ্যেও সম্ভবত কোনো ইস্যুজ আছে, 2-1টা জায়গায় পুলিশকে অনেক বেশি মারমুখী দেখা গেছে। রংপুরে সাইদকে হত্যার সময় দেখেছি, এছাড়া খুব বেশি মারমুখী এবার পুলিশ ছিল না সরকারের সাথে, মানে পলিটিক্যাল সরকারের সাথে টানাপোড়েন হোক, কোনো রকম কোনো বৈশ্বিক চাপের কারণে হোক, ফলে বিজিবি ডিপ্লয় করতে হয়েছে। বিজিবি ডিপ্লয় করাও আসলে পরিস্থিতি যে আপনার নিয়ন্ত্রণের বাইরে এবং আপনি যে ভয় পাচ্ছেন তার আরেকটা নিদর্শন। যদিও বেশ কিছু জায়গায় বিজিবিকে পাল্টা স্টুডেন্টরা রেজিস্ট করে এগিয়ে গেছে, এই ঘটনাও ঘটেছে। দুর্দান্ত সাহসের এক প্রদর্শনী দেখলাম। ছাত্রদলের চাকরি পাওয়ার কোনো কারণ নাই, সো তো থাকবেই, কিন্তু এই ন্যারেটিভগুলো আনা হচ্ছে যে আসলে এটা এই, ফলে আমি ক্র্যাকডাউন করছি, সেটা তৈরি করার চেষ্টা। রাজাকার দিয়ে একবার ছাত্রলীগকে দিয়ে পেটানোর ন্যারেটিভ তৈরি করা হয়েছে। এখন সরকার প্রথম আলটিমেট ক্র্যাকডাউনের জন্য গ্রাউন্ড প্রস্তুত করার চেষ্টা করছে।
সরকার তো দেশের মানুষকে পচেটছে না, গ্লোবালি সে চাপের সম্মুখীন হলে বলবে এটা রাষ্ট্রদ্রোহ, এটা তার বিরুদ্ধে ক্ষমতা থেকে ফেলে দেওয়ার চেষ্টা ইত্যাদি ইত্যাদি বলে সেটাকে সামাল দেওয়ার চেষ্টা করবে। পারবে কিনা ইজ ডিফারেন্ট ডিসকাশন, কিন্তু প্লট এটা। এগুলো প্রত্যেকটা আসলে সরকারের ভীতির লক্ষণ। আমি বহুবার বলেছি এই ধরনের অর্গানিক মুভমেন্ট একটা জনপ্রতিনিধিত্বহীন, চরম অজনপ্রিয়, শুধু অজনপ্রিয় বলে কম বলা হয়, ঘৃণিত। আওয়ামী লীগ একটা ঘৃণিত নাম, তাদের সরকার ঘৃণিত, প্রতিটা সেকেন্ডে সে ঘৃণা কয়েক গুণ করে বাড়ছে। সো এই ঘৃণিত সরকারের বিরুদ্ধে যে কোনো একটা ইস্যুর আন্দোলনে মানুষ রাস্তায় নেমে যেতে পারে, সেই পরিস্থিতি হওয়ার সমূহ সম্ভাবনা আছে। সেই ভয়ে ভীত হয়ে আছে, এবং এখানেই ভয়ের জায়গাটা। ভীত হয়ে মরণ কামড় দেওয়া বলি, একটা আলটিমেট ক্র্যাকডাউনে, বিভৎস একটা ক্র্যাকডাউনে সরকার নামতে পারে না, নামবে, কোনো সন্দেহ নেই। এবং বিশেষ করে প্রথম দিন ঢাকা ইউনিভার্সিটিতে এরকম পেটানোর পরে যখন সাহস নিয়ে, তাকত নিয়ে এই কম বয়সী স্টুডেন্টরা রাস্তায় নেমে গেছে, ফাইট করেছে, মাটি কামড়ে বসে থাকার চেষ্টা করেছে, সেটা তার ভীতি আরও বাড়িয়ে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ভয় এবং সাহস, এটা আমরা জানি সবাই, দুটোই সংক্রামক। ভয় পেতে শুরু করে সেটা সংক্রমিত হয়। সরকার চেয়েছিল ভয় পাইয়ে দিতে এবং সেটা সংক্রমিত হয়ে যাতে সবাই চুপ হয়ে যায়, কিন্তু না, সেটা হয়নি। পরশুর ঝামেলার পর গতকাল দেখা গেল ওই ভয় না পেয়ে বরং সাহস নিয়ে নেমেছে এবং সাহস সংক্রমিত হয়েছে। এই সাহস সংক্রমণ ঠেকানোর জন্য অনেক পদক্ষেপ নেওয়া হবে, এবং সরকার নানান রকম উল্টোপাল্টা কাজ করছে, বাসে আগুন দিচ্ছে, এরকম আগুন দেওয়ার ঘটনা আরও বিভিন্ন জায়গায় হবে। বিভিন্ন সরকারি এটা সেটা বিভিন্ন জায়গায় তারা নিজেরা হামলা করে দেখানোর চেষ্টা করবে এটা আসলে দিনের শেষে সরকার বিরোধী আন্দোলন করতে পারে। বহু জায়গায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে, এখন পর্যন্ত মোটা দাগে কিছুটা চলছিল, সেগুলো বন্ধ করে দেওয়া হতে পারে, ফেসবুক ইউটিউব বন্ধ করে দেওয়া হতে পারে। কিন্তু এই যাবতীয় চাপের মধ্যেও আমি গতকালকার পরিস্থিতি দেখে আমি বিশ্বাস করি অহিংসভাবে স্টুডেন্টরা তাদের দাবির জন্য রাস্তায় থাকবে, এটা থাকার কথাই, এবং সেই সাহস তাদের দিক থেকে আসবে। এবং ওই যে বলেছিলাম, যেহেতু সাহস দেখানো হয়েছে, সাহস দেখিয়েছে তারা, এই সাহস সংক্রমিত হবে। আমি বিশ্বাস করি এই দেশের প্রতিটা মানুষের মধ্যে সাহস সংক্রমিত হবে। যখন 7-8 জন ছেলে মেয়ে শাহাদাত বরণ করলো, তখন আবার এই রক্তের বদলা নেওয়ার জন্য নতুন কর্মসূচি আসলো। তার মানে কোটা সংস্কার আন্দোলন থেকে কিন্তু আন্দোলনের মোড় দুইবার চেঞ্জ হয়েছে। তো এটা চেঞ্জ হতে হতে শেখ হাসিনাকে টেনে হিচড়ে নামানোর পর্যায়ে যাওয়াটা কিন্তু অস্বাভাবিক না, কিন্তু সেই পর্যন্ত আমরা দেখতে চাই যে আসলে কোটা সংস্কার আন্দোলনকারীরা সেই পর্যন্ত যাইতে পারবে কিনা। এখন পর্যন্ত তারা কিন্তু মাঠে আছে। তো যাই হোক, আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা তো শেখ হাসিনাকে চিনে আসতেছি গত 16 বছর ধরে, তাই না? শেখ হাসিনা রাষ্ট্রটাকে এমনভাবে ধ্বংস করেছে যে এখন এই রাষ্ট্রে যারা ক্ষমতাধর, মানে শেখ হাসিনার দল, সরকারি আমলা, প্রশাসন, সরকারি যতগুলো প্রতিষ্ঠান আছে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ যতগুলো ডিপার্টমেন্ট আছে, সব এখন আওয়ামী লীগ। মানে পুলিশ লীগ, সেনাবাহিনী লীগ, আনসার লীগ, হ্যাঁ, ডিসি লীগ, এসপি লীগ, পুলিশ লীগ, সব এখন লীগ, বিচারক লীগ, বিচারপতি লীগ, সব এখন লীগ, হ্যাঁ, নির্বাচন কমিশন লীগ, দুদক লীগ, এখন সব লীগ। অর্থাৎ শেখ হাসিনার হুকুম ছাড়া এখন কেউ কিছু করে না। তো এমন একটা রাষ্ট্রে আপনি আন্দোলন করে, আপনি নিরস্ত্রভাবে আন্দোলন করে আসলে কিভাবে আপনি সাফল্য অর্জন করবেন, আমি কোনো রাস্তা খোলা দেখি না। অতীতের যতগুলো আন্দোলন সফল হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে পুলিশের হস্তক্ষেপ ছিল, প্রত্যেকটা আন্দোলনে সেনাবাহিনীর সমর্থন ছিল। কথাটা বুঝাতে পারছি কিনা? অর্থাৎ কোনো একটা আন্দোলন যখন তুঙ্গে গেছে, তখন বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদেরকে, আন্দোলনকারীদেরকে সাপোর্ট করেছে, সেনাবাহিনী আন্দোলনকারীদেরকে সাপোর্ট করেছে, যে কারণে আন্দোলন সাফল্যের মুখ দেখেছে। কিন্তু আমরা গত যতগুলো আন্দোলন দেখেছি, একটা আন্দোলনও বাংলাদেশের পুলিশ সাপোর্ট করে নাই, একটা আন্দোলনও সেনাবাহিনী সাপোর্ট করে নাই। তাহলে এই আন্দোলন কিভাবে সফল হবে আমাকে বলেন? আন্দোলন জনগণই করে, কিন্তু সেই আন্দোলন সফল হতে হলে প্রশাসনের সমর্থন লাগবে। প্রশাসন সরাসরি বলবে, পুলিশের আইজি বলবে, প্রধানমন্ত্রীকে বলবে যে ম্যাডাম আপনার হুকুম আর মানতে পারতেছি না। সেনাবাহিনীর প্রধান বলবে, ম্যাডাম আপনার হুকুম আর মানতে পারতেছি না। দ্যাটস ইট, আর তো দরকার নাই। এখন তারা শেখ হাসিনার দালালি করবে, তারা শেখ হাসিনার পা চাটবে, হ্যাঁ, আর আমরা আন্দোলন করব, পুলিশ আমাদেরকে গুলি করবে, আর আমাদের সন্তানরা মারা যাবে, আমাদের সন্তানরা জখম হবে, হাসপাতালে চিকিৎসা নেবে। এইভাবে আর কতদিন চলবে? এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আপনি কাউকে মারেন আর না মারেন, আমি আইনের ভিতরে থেকে কথাটা বলতে চাচ্ছি। আমি বলছি না যে আপনি ছাত্রলীগকে পিটান, আমি বলছি না আপনি পুলিশকে পিটান, আমি এটা বলছি না। অ্যাটলিস্ট আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যখন কোনো একটা আন্দোলনে যাবেন, আজকের যে পরিস্থিতি, রাজনৈতিক যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে শেখ হাসিনা কি পরিমাণ হিংস্র হয়েছে, ছাত্রলীগ কি পরিমাণ হিংস্র হয়েছে, যে আজকে আমরা অতীতে বহুবার দেখেছি, কিন্তু অনেক কিছু তো ভুলে যাই। আজকের যে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের যে আচরণ, পুলিশের যে আচরণ, শেখ হাসিনার যে বক্তব্য, এটা প্রমাণিত হয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কোনো মানুষ করে না। কোন মানুষের সন্তান ছাত্রলীগ করতে পারে না, কোন মানুষের সন্তান আওয়ামী লীগ করতে পারে না, কোন মানুষের সন্তান যুবলীগ করতে পারে না।
এবং আজকে আমাদের প্রশাসন, পুলিশ তো আওয়ামী লীগের প্রতিষ্ঠান না, সেনাবাহিনী তো আওয়ামী লীগের প্রতিষ্ঠান না, এটা আমাদের প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। কিন্তু আজকে পুলিশ যে তারা ছাত্রছাত্রীদের সাথে যে আচরণ করেছে, এখন আমি বলতে বাধ্য হচ্ছি কোনো মানুষের বাচ্চা পুলিশে চাকরি করে না। যদি কোনো মানুষের বাচ্চা পুলিশে চাকরি করতো তাহলে ছাত্রদের এইভাবে গুলি করে হত্যা করতো না। আপনি দেখেন, আমরা বহু বছর ধরে বাংলাদেশের রাজনীতি খুব কাছ থেকে দেখে আসছি। যখনই আমাদের রাষ্ট্রে কোনো সমস্যা হয়েছে, আমাদের সেনাবাহিনী অভিভাবকের ভূমিকা পালন করেছে। কিন্তু আজকে কি সেনাবাহিনী, কি বাংলাদেশ পুলিশ, এই দুইটা বাহিনীকে, র্যাব সহ এই বেশ কয়েকটা বাহিনীকে নপুংসকে পরিণত করা হয়েছে। এরা সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। এরা রাষ্ট্রীয় পোশাক পরে বটে, কিন্তু দেশ এবং জাতির জন্য কিছুই করছে না, কিছুই করছে না। এরা সবাই এক একজন লীগের দালাল, লীগের চামচায় পরিণত হয়েছে। আমরা সেটাই আজকে দেখছি। এই জন্য আমি যেটা বলতে যাচ্ছি যে আপনি যদি কোনো আন্দোলনে যান, আপনি অ্যাটলিস্ট যে আপনাকে আঘাত করবে, সে পুলিশ হোক ছাত্রলীগ হোক, যে আপনাকে আঘাত করবে তাকে আপনাকে প্রতিহত করার মতো রসদ আপনার সাথে রাখতে হবে। আমি এটাই বলতে চাচ্ছি। আপনি খালি হাতে ময়দানে আন্দোলন করতে যাবেন, আর পুলিশ লাঠিচার্জ করবে, ছাত্রলীগ লাঠিচার্জ করবে, পুলিশ গুলি করবে, ছাত্রলীগ গুলি করবে, আর আপনি গুলি খেয়ে শুধু মরে যাবেন, বুকটা শুধু পেতে দিবেন, এটা তো আন্দোলন হতে পারে না। এই হিংস্র জন্তু জানোয়ারের সাথে আন্দোলন করতে হলে আপনাকে রসদ সাথে নিয়ে আন্দোলন করতে হবে। অ্যাটলিস্ট তারা যদি আঘাত করে তাহলে প্রতিহত যাতে করতে পারেন। ওবায়দুল কাদেরের নির্দেশে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রক্তাক্ত করা হয়েছে। নিরস্ত্র ছাত্র সমাজের উপর সাদ্দাম বাহিনী ঝাঁপিয়ে পড়েছে, বুঝেন নাই? তাহলে কালকের মূল আসামিকে হলো হুকুমের আসামি ওবায়দুল কাদের। তোমার নিস্তা নাই কাওয়া কাদের। যতই তুমি এইসব রংবাজি করো, তুমি মনে করেছো মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধের সন্তানের কথা বলে সারা বাংলাদেশের মানুষকে রাজাকার পদবি দিয়ে তুমি পার পেয়ে যাবে। সেই পার পাওয়ার সুযোগ আর নাই। তাহলে ওনার নির্দেশে সব জায়গায় এসব ঘটনা ঘটছে। এখন নতুন করে উনি, আমার এক বন্ধু বলেছেন, এটা কোনো কোটা না, এটা তো আওয়ামী কোটা। আওয়ামী কোটার জন্য এখন আওয়ামী লীগের ছেলেবেলে, ছাত্রলীগের ছেলেবেলে এদেরকে চাকরিতে দেওয়ার জন্য এগুলো তো এসটি ম্যাম বলেই গেছে। ওনাদের একজন উপদেষ্টা ছিল এসটি ম্যাম, যার নাম ছিল হাতে টাকা ইমাম নাকি। তো সে বললো ছাত্রলীগে তোমরা কোনো রকমের পরীক্ষায় বসো, বাকিটা আমরা দেখব। উনি তো দেখেছে গত 15 বছর ধরে শত শত ছাত্রলীগের নেতাকর্মীকে চাকরি বাকরিকে পুলিশে ঢুকাই দিছে। পৃথিবীর মধ্যে এখন একমাত্র মাফিয়া রাষ্ট্র, একটি মাত্র মাফিয়া রাষ্ট্র, কি নাম তার? বাংলাদেশ। বাংলাদেশ, আহা, আমার প্রিয় বাংলাদেশ এখন সারা পৃথিবীতে একটা মাফিয়া রাষ্ট্র হিসাবে পরিচিত। কত সম্মানের ব্যাপার না এটা আমাদের জন্য। আবার এই মাফিয়া সরকারের যিনি প্রধান, তার যে কথাবার্তা, তার সম্মতি নিয়ে ওবায়দুল কাদেরের নির্দেশে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রক্তাক্ত করা হয়েছে। নিরস্ত্র ছাত্র সমাজের উপর সাদ্দাম বাহিনী ঝাঁপিয়ে পড়েছে, বুঝেন নাই? তাহলে কালকের মূল আসামিকে হলো হুকুমের আসামি ওবায়দুল কাদের। তোমার নিস্তা নাই কাওয়া কাদের। যতই তুমি এইসব রংবাজি করো, জনগণ তোমাকে চিনে ফেলেছে, ধরে ফেলেছে। বাড়াবাড়ি একটু কম করে। আপনারা যখন ছাত্র ছিলেন, এনএসএফ বলে একটি সংগঠন ছিল। কার? পাকিস্তান সরকারের, আইয়ুব খানের, মুসলিম লীগের, জাতীয় ছাত্র ফেডারেশন। তার আবার গুন্ডা বাহিনী ছিল পাঁচপুত্তর। ছাত্র সমাজের আন্দোলনের মুখে পাঁচপুত্র তো গেছেই, নিঃশেষ হয়ে গেছে। এনএসএফও আর নাই, উদাও এনএসএফ ছিল না। পরবর্তী পর্যায়েও আমরা দেখেছি এরশাদের আমলে নতুন বাংলা ছাত্র সমাজ নামে একটি সংগঠনের ঘোষণা ছিল, বা তাদের অ্যাক্টিভিটিসও দেখেছি। সেই নতুন বাংলার ছাত্র সমাজও স্বৈরাচার এরশাদের বিরোধী আন্দোলনকে দমায় রাখতে পারে নাই। ছাত্র সমাজ তাদের অধিকার আদায় করে তারপরে ঘরে ফিরেছে। অবশ্য অনেককে শহীদ হতে হয়েছে। বন্ধুরা আমার, এই সাদ্দাম বাহিনী বিশ্বজিৎকে হত্যা করেছে। ভুলে গেছেন বিশ্বজিৎকে? এই জগন্নাথ কলেজের ওখানে যে বলেছিল আমি শিবির না, আমি জামাত না, আমি ছাত্রলীগ। সাদ্দাম বাহিনী কিন্তু তাকেও ছাড় দেয় নাই, হত্যা করেছে। ছাত্র আবু বক্করকে হত্যা করেছে। কারা? আমি ছাত্রলীগের নাম বলছি না, এটা আমার খুব ঘৃণিত হয়ে গেছে। এতে বাপের বেটা সাদ্দাম এখন তো হত্যা করলো। বুয়েটে আফগানকে কারা হত্যা করেছে? তাইলে এই ছাত্রলীগের সাংগঠনিক সভাপতি হচ্ছে মাফিয়া সরকারের প্রধান। তাহলে ওনার নির্দেশে সব জায়গায় এসব ঘটনা ঘটছে।
প্রিয় দর্শক, আমি আশা করছি আজকের ভিডিওগুলো আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে প্রিয় দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে প্রিয় দর্শক, আপনি জানাবেন আসলে আপনি কোটার পক্ষে নাকি বিপক্ষে, এবং আপনি কোথা থেকে এই কমেন্টটি করছেন সেগুলোও আপনি জানাতে পারেন। দর্শক মণ্ডলী, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।